প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রোগের সমস্যা এবং সমাধান খোঁজার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো রক্তচাপ ও হরমোন নিয়ে। আমরা সবাই জানি যে আসলে লো ব্লাড প্রেশার কমে গেছে, লো ব্লাড প্রেশার, এটার আসলে চিকিৎসা কী, কেন লো ব্লাড প্রেশার, এই বিষয়গুলো বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন। তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি বিআরবি হসপিটালসের কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন। ডাক্তার শামীম আল মামুন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে চ্যানেলের অসংখ্য দর্শককে আমার শুভেচ্ছা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমরা দেখি যে সবাই কিন্তু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার নিয়ে আসে, কিন্তু রক্তচাপ, নিম্ন রক্তচাপ যেটা আমরা হাইপারটেনশন বলি বা প্রেশার কমে গেছে, লো ব্লাড প্রেশার, শব্দটা আমরা লো ব্লাড প্রেশার ব্যবহার করি, এটাও কিন্তু আমরা অনেক পাই, কিন্তু এটা চিকিৎসাটা আমরা খুঁজে পাই না। আসলে প্রথমে আমি জানতে চাই যে লো ব্লাড প্রেশার কারণ কি? আসলে যে ব্লাড প্রেশার, রক্তচাপ, এটা আমি মনে হয় যে দেশের সব মানুষই জানে। ব্লাড প্রেশার হিসেবেই চিনে, রক্তচাপ হিসেবে আসলে মানুষজন জানে না অতটা। আপনাকে একটা যদি লো এবং হাই বলতে চান, অর্থাৎ ব্লাড প্রেশার কম অথবা বেশি, এটা যদি বলতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে ব্লাড প্রেশার আসলে নর্মাল বা স্বাভাবিক কত। এটা যদি আপনি জানতে না পারেন, তাহলে কখনোই কিন্তু আপনি বলতে পারবেন না এটা লো ব্লাড প্রেশার, এটা হাই ব্লাড প্রেশার। আপনি বাংলাদেশে বেশিরভাগ মানুষের একটা পারসেপশন আছে, ব্লাড প্রেশার মানে হচ্ছে 120/80। হ্যাঁ, এটা কিন্তু আমরাও জানি যে 120/80 হলো ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার, এবং এটা প্রত্যেকটা মানুষেরই পারসেপশন। এই পারসেপশনটা আসলে ভুল। ব্লাড প্রেশার কখনো ফিক্সড হয় না। এটা রেঞ্জের অ্যাভারেজটা হচ্ছে 120/80, অ্যাভারেজ ব্লাড প্রেশার, এটা আপনি বলতে পারেন। কিন্তু ব্লাড প্রেশার কখনোই ফিক্সড হয় না। তাহলে কি হয় দেখেন, ব্লাড প্রেশার কিন্তু দুইটা ভাগ। একটাকে বলি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটাকে আপনি 120 বলতেছেন, আরেকটাকে বলি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটাকে আপনি 80 বলতেছেন। এখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত হলে আমরা তাকে হাই ব্লাড প্রেশার বলবো, কত হলে তাকে লো ব্লাড প্রেশার বলবো। আমরা বলি যে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি আপনার 90-এর নিচে নেমে যায়, এবং শুধু একবার না, কোনো কন্ডিশন ছাড়া, অনেক রোগের জন্য আপনার নিচে নেমে যেতে পারে বা অনেক সময় নিচে নেমে যেতে পারে, যদি পরপর যদি আপনি দেখেন 90-এর নিচে নেমে যাচ্ছে, তাহলে আমরা লো ব্লাড প্রেশার বলতেছি। আবার দেখেন নিচেরটা বলছিলাম ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা যদি 60-এর নিচে নেমে যায়, তাহলে আমরা লো ব্লাড প্রেশার বলতেছি। কিন্তু দোকানদারে, আপনি দোকানে গেলেন, বললেন আপনার একটু খারাপ লাগতেছে, প্রেশারটা মাপেন। প্রেশারটা মাপলো, প্রেশার পাইলো 100/70। দোকানদার আপনাকে কি বলে দিল, আপনার প্রেশার লো নেমে গেছে। এই প্রেশার লো শুনে আপনি কি করলেন, 2টা ডিম খাওয়া শুরু করলেন, তার সাথে সাথে 2টা ডিম মেরে দিলেন, লবণ খেলেন, স্যালাইন খেলেন। এই যে ব্যাপারটা ঘটে, অর্থাৎ সে কিন্তু আপনাকে একটা রং মেসেজ দিল, ভুল তথ্য দিল। আবার হাই ব্লাড প্রেশার দেখেন যে আমরা ফিক্সড করে ফেলছি হাই ব্লাড প্রেশার 120/80, আসলে তা না। 120 নর্মাল বলছি, এটা ক্রস করলে আমরা বলছি যে হাই ব্লাড প্রেশার। আমরা বলি যে উপরের প্রেশারটা যেটা বলি 90 থেকে 120, অর্থাৎ আপনি যেটা বলছেন 120, আর আমি বলতেছি কত, 90 থেকে 120, এটা হচ্ছে আপনার নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার এদিক থেকে আমি 60-এর নিচে নামছিলাম, এই 60 থেকে 80, এটা হচ্ছে নর্মাল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ কারো ব্লাড প্রেশার যদি 110/70 পান, আপনি কখনোই তাকে লো ব্লাড প্রেশার বলতে পারবেন না, আপনি তাকে বলবেন নর্মাল ব্লাড প্রেশার। এটা হচ্ছে একটা পারসেপশন, এইটা আমাদের দেশের সবার জানা উচিত। কারণ কি, যে আপনার ব্লাড প্রেশার ব্যাপারটা এমন যে যে কোনো মানুষ, আপনার একটু গাড়ে ব্যথা করতেছে, প্রেশার মাপবেন, আপনার একটু খারাপ লাগতেছে, প্রেশার মাপবেন, যাই কিছু হয় না, আগে কিন্তু আমরা প্রেশারটা মাপি। আমি কিছু বুঝি বা না বুঝি, আমি গিয়ে আগে প্রেশারটা দেখব, এবং প্রেশারটা দেখে আমি যে কোনো মানুষের কথা যেখানে গিয়ে আমি মাপতেছি, সেখানে একটা ইন্টারপ্রিটেশন সে আমাকে দিবে, এবং আমার নিজের মধ্যে দেখা গেছে তার কথার প্রেক্ষিতে আমার নিজের মধ্যে কিন্তু অনেক ধারণা চলে আসবে। সেই ব্যাপারটার থেকেই নর্মাল ব্লাড প্রেশার নিয়ে একটা সচেতনতা মানুষের মধ্যে থাকা উচিত। না, আপনি যেটা বলছেন, আসলে প্রেশার তো ফিক্স থাকে না। হ্যাঁ, একটা মানুষ ঘুম থেকে উঠলো, তার প্রেশারটা এক ধরনের থাকে। একটা মানুষ ফুটবল খেলে আসছে অথবা এক্সারসাইজ করে আসছে, তার প্রেশারটা কিন্তু একটু বেশি থাকবে। একটা মানুষ একটা স্ট্রেসে আছে, টেনশনে আছে, রাতে ঘুম হচ্ছে না, তার প্রেশারটা একটু অন্যরকম থাকবে।
প্রেশারটা কোনো সময় ফিক্স থাকে না, কিন্তু আমাদের একটা ধারণা যে 120/80 বা আপনি যেটা বলছিলেন যে এটাই আমাদের নর্মাল প্রবলেম, কিন্তু প্রেশার তো 110 হতে পারে, 130 হতে পারে, যেটা আমি বলছি সিস্টোলিকটা। তো আমরা আসলে কখন বলবো যে লো ব্লাড প্রেশার, আমরা কখন বলবো? আমরা বলি যে 90/60, অর্থাৎ উপরেটা 90-এর নিচে নামলে আমরা তাকে লো ব্লাড প্রেশার বলবো, নিচের প্রেশারটা 60-এর নিচে নামলে আমরা তাকে লো ব্লাড প্রেশার কিন্তু বলবো। কতবার মাপতে হবে? একবার মাপলে না, তো একবার মাপলে না, এটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ মিনিমাম আপনি 3টা সিটিংয়ে আপনাকে দেখতে হবে, অর্থাৎ মিনিমাম 3বার দেখতে হবে, কারণ কোনো কারণে অন্য কোনো কারণে সেটা হতে পারে। সেক্ষেত্রে আমরা তাকে 90/60 যে এর নিচে নামলে আমরা তাকে লো ব্লাড প্রেশার বলতেছি, এবং তখন আমরা কারণ খোঁজার চেষ্টা করি যে কেন তার এই লো ব্লাড প্রেশারটা হলো। তখন আমাদের বেশ কিছু কারণ খুঁজতে হয়, সেই কারণের মধ্যে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আজকে আপনি যেহেতু আপনার প্রোগ্রামে হেডলাইন দিয়েছেন হরমোন এবং ব্লাড প্রেশার, আমরা হরমোনজনিত কারণগুলো খোঁজার চেষ্টা করি। এটা আসলে এটা কিন্তু একটা হরমোন বিষয়টা আসলে অজানাই থেকে যায়, কিন্তু আমরা আসলে ব্লাড প্রেশার হাই নিয়ে যতটুকু ভাবি, লো ব্লাড প্রেশার নিয়ে অতটুকু ভাবি না, শুধু খাবার স্যালাইন বা ডিম খেয়ে সেরে যাচ্ছে। তো আসলে এর কারণ কি, বা হরমোন কিভাবে এই প্রেশারকে লো করছে, এটা একটু যদি আপনি বলতেন। কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছেন, আপনার এই কথার মধ্যে আপনি একটা অ্যান্সার সুন্দর দিয়ে দিলেন। কি খান? স্যালাইন খান, এইটাই হচ্ছে ব্যাপার। আপনি যদি কেউ আপনাকে মাঝরাতে ফোন দিল যে আমার ব্লাড প্রেশার, দোস্ত আমার ব্লাড প্রেশার তো লো হয়ে গেছে, কি করি? আপনি কি বললেন? একটা স্যালাইন খাইলেন। স্যালাইনে কি থাকে? সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, তাই না? এই যে একটা কম্পোজিশন স্যালাইন, অর্থাৎ সোডিয়াম খেলে, লবণ খেলে আপনার প্রেশারটা বাড়তেছে। আবার যখন হাই ব্লাড প্রেশার থাকে তখন আপনাকে লবণ তাকে নিষেধ করে দিচ্ছেন। তাহলে লবণ কী করে? একজন মানুষের ব্লাড প্রেশারকে বাড়ায়। এই লবণের যে কারণটা সিম্পল একটা, একজন মানুষ আপনার পারসিস্টেন্ট লো ব্লাড প্রেশার নিয়ে আপনার কাছে আসতেছে সবসময়, তাকে তাহলে আপনার একটা লবণ পরীক্ষা করে দেখতে হবে যে তার লবণটা আসলে কমতেছে কিনা। এই লবণটাই আপনাকে ক্লু দেবে একটা, আপনার ডায়াগনোসিসের ক্ষেত্রে, রোগ ধরার ক্ষেত্রে আপনাকে একটা হিন্ট দেবে যে এই লোকটার লবণ সবসময় কমে যায় কিনা, বিশেষত সোডিয়াম কমে যায় কিনা, পটাশিয়াম বেড়ে যায় কিনা। এই ছোট্ট একটা ব্যাপার পরীক্ষা আপনি করলেন, তাহলে কিন্তু প্রাথমিকভাবে একটা আপনি আইডেন্টিফাই ধারণা করতে পাওয়া যাবে। পারলেন যে তার লবণটা কমে গেছে। অর্থাৎ আমরা একটা ইলেকট্রোলাইট করতে পারি, ব্লাডের একটা ইলেকট্রোলাইট বলি। এখন সাধারণ মানুষ তার ইলেকট্রোলাইট বুঝবেন, আমরা বলি যে আপনার লবণ পরীক্ষাটা করতে হবে। ইলেকট্রোলাইট পরীক্ষাটা করার পর দেখলেন তার সোডিয়াম কম বা কম থাকে সব সময়, তাহলে কিন্তু আপনি একটা ক্লু পেলেন যে এই রোগটা কোথা থেকে উৎপত্তি হতে পারে। আচ্ছা, কেন? এখানে এখানে যে জিনিসটা আসে, যেমন আমরা একটা ক্লু পেলাম যে তার লবণ শরীরে কম আছে, প্রেশারটা ফল করলো। সাধারণত আমরা যেহেতু জানি যে লবণ খেলে প্রেশারটা বাড়ে, যেহেতু লবণ কম তার প্রেশারটা ফল করেছে। এখানে হরমোন কিভাবে জড়িত হলো? সেটাই কথা আসছি, যেহেতু লবণ কমে গেল, এই লবণ যে আমাদের বডিতে একটা নিয়ন্ত্রণ করে, লবণের মাত্রা যে নিয়ন্ত্রণ হয়, এই হরমোনের ব্যাপারটা এখানেই আছে। অর্থাৎ আপনারা দেখেন কিডনির উপরে দুটো ছোট্ট গ্ল্যান্ড থাকে, আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আপনার বডির যেসব গুরুত্বপূর্ণ হরমোনগুলো এখান থেকেই তৈরি হয়। তার মধ্যে এখানে দুইটা হরমোন আছে খুব ইম্পর্ট্যান্ট, একটাকে বলি আমরা কর্টিসল, আর একটা বলি অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন এবং কর্টিসল, এই দুইটা কিন্তু আপনার লবণের মাত্রাটাকে, বিশেষত অ্যালডোস্টেরন, নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কারণে আপনার শরীরে যদি অ্যালডোস্টেরনের মাত্রা কমে যায়, কর্টিসলের মাত্রা কমে যায়, তাহলে আমরা বুঝতেই পারি যে রোগটা ওই অঙ্গের, কোন অঙ্গের? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের, সেই অঙ্গের কোনো রোগের জন্য তার লবণটা কমে গেছে। আবার দেখেন আরেকটা ব্যাপার দেখেন, এই যে অ্যাড্রেনাল একটা গ্ল্যান্ড বলতেছিলাম, যেখান থেকে কর্টিসল আসে, অ্যালডোস্টেরন আসে, সেই গ্ল্যান্ডটাকে নিয়ন্ত্রণকারী কিন্তু আরেকজন। আপনি এখানে বা আমি এখানে বসে আছি, আমার কিন্তু নিয়ন্ত্রণকারী একটা কর্তৃপক্ষ থাকে, তাই না? এই গ্ল্যান্ডের একটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকে, সেই কর্তৃপক্ষটা বলি আমরা পিটুইটারি গ্ল্যান্ড। সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোন আসে, আমরা বলি এসিটিএস। এই এসিটিএস হরমোনটা কী করে? আবার এই যে অ্যালডোস্টেরন এবং কর্টিসলের মাত্রাটাকে সে কী করে? নিয়ন্ত্রণ করে। এখন কোনো কারণে ওখানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। আবার এইখান থেকে পর্যাপ্ত পরিমাণে অ্যালডোস্টেরন এবং কর্টিসল যদি তৈরি না হয়, তাহলেও আপনার কি করতে পারে? ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে। কিন্তু রোগী তো সেটা বুঝবে না, এটা তো চিকিৎসকের ব্যাপার যে সে কীভাবে একটা রোগকে আইডেন্টিফাই করবে, কীভাবে রোগটার কাছে যাবে। তো রোগী কী কী সমস্যা নিয়ে আসলে আসবে, সেটা হচ্ছে বড় ব্যাপার। আসলে যেটা বড় ব্যাপার, ধরেন এই যে আপনি যে কথাটা বললেন যে আপনার কর্টিসল, অ্যালডোস্টেরনের কথা, আবার পিটুইটারি যে হরমোন এসিটিএইচ এর কথা,
এগুলা রুগীরা বুঝার কোনো উপায় নেই এবং তার বুঝার কোনো ব্যাপারও না বিষয়টা, এবং এটা তো ভিতরে ক্রিয়া করে। তো এখন হচ্ছে কি রুগীর কি লক্ষণ থাকলে তাকে এই পরীক্ষাগুলো বা এই ডক্টরের শরণাপন্ন হতে হবে আর কি। এটা আমাদের খুব এইটাই ইম্পর্টেন্ট। হচ্ছে ব্যাপার, যে কারণে বলছি তো আপনি তো প্রেশার মাপেনি, যে প্রেশার লো থাকতেছে আপনার। দেখেন প্রেশার লো থাকলে আপনার কী কী সমস্যা হতে পারে। একজন লোকের প্রেশারটা লো তাহলে কী কী হতে পারে। প্রেশার হাই যেমন আপনার ঘাড়ে ব্যথা হয়, প্রেশার লোতেও আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। আপনার সবসময় একটা মাথা ব্যথা লেগেই থাকে, আপনি বিছানা থেকে উঠতেই পারেন না, আপনার মাসেল পেন যেটা বলি, অর্থাৎ পায়ের মাসেল, হাতের মাসেল এত দুর্বল লাগে। এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখি কি জানেন, সে বিছানা থেকে উঠতে গিয়ে দেখে যে পড়ে যাচ্ছে, ঠিকমতো হাঁটতে পারতেছে না। একটা মায়ালজিয়া যে ব্যাপারটা বলি, এই মায়ালজিয়া একটা ব্যাপারটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, অর্থাৎ রুগীর মাসেল পাওয়ারটা একদমই কমে যায়, যেটা সহজ ভাষায় রুগীর আসে আপনার বলে স্যার দুর্বল লাগে খুব। অর্থাৎ দুর্বলতার ব্যাখ্যাটা কিন্তু এক এক সময় এক এক রকম। তার দুর্বলতা সে হাঁটতে পারে না, শক্তি পায় না। আবার দেখেন এটা একটা ব্যাপার তার গেল, আরেকটা ব্যাপার কিছু রুগী পেট ব্যথা নিয়ে আসে। আপনি তো বলবেন ভাই একটা সিম্পল পেট ব্যথা, সেটা আপনি ওখানে গেলেন কিভাবে। একটা রুগী শুধুমাত্র পেট ব্যথা নিয়ে আসতে পারে, যে তার পেটে প্রচণ্ড ব্যথা হয়। একটা রুগী কী করতেছে, মাঝে মাঝে বমি করতেছে, কিন্তু আপনি এক গাদা পরীক্ষা তাকে করাই ফেলছেন, বমির কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। একটা রুগী পেট ব্যথা, মাঝে মাঝে পেট ব্যথা কমপ্লেন করতেছে, কিন্তু আপনি অনেক টেস্ট করেছেন, তাকে আলট্রাসোনোগ্রাম করছেন, অনেক পরীক্ষা করে আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এই রুগীগুলোকে আমাকে দেখতে হয়। আরেকটা বড় ব্যাপার সব সময় ঘটে, সেটা কি, একটা রুগীর অযথায় ওজন কমে যাচ্ছে। এখন আপনি মনে করতেছেন আমাদের দেশের ধারণা কি, সব মানুষের ধারণা খেতে পায় না এই জন্য ওজন কমে যায়। আসলে ব্যাপারটা সেরকম না। এই ওজন কমে যাওয়া একটা রুগীর একটা বড় লক্ষণ হতে পারে, এবং এই রুগীগুলো সবসময় একটা টায়ার্ডনেস ফিল করে, অর্থাৎ লাইফের প্রতি যে একটা স্পৃহা, জীবনের প্রতি সুস্থতার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তার থাকে না। এবং সবচেয়ে বড় যে আমি যে ব্যাপারটা বলি, রুগীগুলো যাচ্ছে ডাক্তারের কাছে, যে যাচ্ছে না তা না, যাচ্ছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই কোনো সমাধান পাচ্ছে না। কারণ একজন ডাক্তারের কাছে গেল, এই যে একটা সূক্ষ্ম লেভেলের চিন্তা সেটা হয়তো করতে পারে না, যার ফলে রুগীগুলোকে আপনি 2টা ভিটামিন দিলেন, অন্য কিছু দিলেন, রুগীগুলো কিছুদিন খেলো, ভালো থাকলো, কিন্তু আলটিমেটলি শেষ সমাধানটা এই রুগীগুলোর ক্ষেত্রে হয় না। তাহলে আমি বললাম যে আপনার ব্লাড প্রেশার যদি লো থাকে, আপনার যদি গায়ের শক্তি না থাকে, আপনার যদি সবসময় হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয়, আপনার যদি পেট ব্যথা হয়, আপনার যদি বমি হয়, আপনার যদি কিছুই ভালো না লাগে, আপনার যদি ঘুম না হয়, আপনার ওজন যদি কমে যায়, এই যে ব্যাপারগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে দেখতে হবে যে আপনার স্পেশালিস্টের কাছেও যাওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে যেমন আপনি যে লক্ষণগুলোর কথা বললেন যে বমি হওয়া, পেট ব্যথা, ওজন কমে যাওয়া, যে বিষয়গুলো আসলো, এটা হলে পরে আপনার ডক্টরের কাছে আসলেন, স্পেশালিস্ট ডক্টর আসলেন, তো সেখানে কোন কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে তার আসলে হরমোনজনিত কারণে লো ব্লাড প্রেশার? একটা ব্যাপার হচ্ছে যে একটা হরমোন, এই হরমোন তো আছেই, এরপর অন্য হরমোনগুলো থাকে। যে প্রথম ক্লুটে আমি বলছিলাম যে আপনি একটা ইলেকট্রোলাইট করবেন, ইলেকট্রোলাইট করে দেখলেন যে তার সোডিয়ামের মাত্রাটা কমে গেছে, তাহলে সেই রোগীগুলোকে আমরা ধারণাই করি যে তার ওই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেক্ষেত্রে 2টা হরমোন আমরা পরীক্ষা করি, একটার নাম কর্টিসল এবং একটার নাম এসিটিএস। কিন্তু কর্টিসল এমন একটা হরমোন, এটা আপনিও জানেন আমিও জানি, এটা কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম মাত্রা হয়, অর্থাৎ একটা ডিউরোনাল ভ্যারিয়েশন হয়। কর্টিসল এমন একটা হরমোন, আপনি কানলে একরকম সিক্রেশন হবে, আপনি হাসলে। শামীম, আপনার একটা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ফোন কলটি নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয়, বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার নাম মোহাম্মদ আলী, জি পটুয়াখালী জেলা 10 থানা। জি বলুন, শুনতে পাচ্ছি। স্যার, জি, আপনার সমস্যাটি বলুন। স্যার আমি তো আপনার পেশেন্ট। আমার আমার লাঞ্চে পানি কম ছিল। আচ্ছা সমস্যা হলো এখন স্যার, আমরা যে ওষুধ লেখছিলেন এগুলো তো প্রায় শেষ হয়েছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে আবার একটু পরিষ্কার করবেন, কি সমস্যা হ্যাঁ হচ্ছে? স্যার, জি জি। আর স্যার আমার তো লাঞ্চের ভিতর যন্ত্রণা করতেছে এখনো। আচ্ছা লাঞ্চের ভিতর যন্ত্রণা করতেছে এবং আমার ডান হাত, আমার আচ্ছা। ঘাড় সহ ডান হাত সারাদিন শুধু যন্ত্রণা ব্যথা করতেছে।
ডান হাত এটা লাংসে পানি আসছিল। সিনেরা ব্যথা করতেছে সবসময়। আচ্ছা, আমার মনে হয় যে এটা আসলে আমাদের সাথে প্রাসঙ্গিক নয়, তবুও দর্শক যেহেতু আপনি যুক্ত হয়েছেন, যে বিষয়টা আপনি বলছেন যে আগে আসছিলেন, পানি ছিল এবং চিকিৎসা নিয়েছেন, এখন একটু ব্যথা করছে। আমার মনে হয় যে আপনি আবার একটি এক্স-রে করে আপনি আবার চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই ফুসফুসে একবার পানি জমলে এটা থিকেন প্লুরা বা ব্রঙ্কেকটেসিস হতে পারে। তো আমরা একটা এক্স-রে বুকের একটা সিম্পল একটা বুকের এক্স-রে করে আবার আপনি চিকিৎসকের পরামর্শ নিন। নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যে আলোচনা ছিলাম যে ইনভেস্টিগেশন যে প্রসিডিউরগুলো বলছিলেন যে সেরাম কর্টিসল এবং এসিটিএস লেভেল, এবং আপনি বলছিলেন যে কর্টিসল লেভেল দিনের বেলা একরকম, রাত্রে একরকম, বিভিন্ন সময় বিভিন্ন রকম। আমরা আসলে পরীক্ষাটা কখন করব? আমরা মেইনলি যে দুইটার সময় পরীক্ষাটা করি। একটা হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে। এই সময় একটা ভ্যালু আমরা পাই, যে ভ্যালুটা মোটামুটি রিলায়েবল। আর একটা 4টার থেকে 5টা, এই সময় একটা পরীক্ষাটা করি। এই দুই সময় আমরা পরীক্ষাটা করে থাকি। আবার আমরা দেখা গেছে যে আপনার আমাদের যে লালা আছে, রস আসে, সেখান থেকেও আমরা কোনো সময় কর্টিসল পরীক্ষা করি। এখন এই দুইটা পরীক্ষা করলেন আপনি, দুইটা পরীক্ষা করার পর আপনি কি পেতে পারেন আসলে? দুইটা পরীক্ষা করার পরে দুইটা লেভেলে আপনি কমে যেতে পারে। কমে গেলেই কি রোগটা নিশ্চিত হয়? তা হয় না কিন্তু আসলে। সেক্ষেত্রে আমরা কি করি যে আসলে ওই যে বলছিলাম যে এসিটিএস যে আমরা পিটিউটারি গ্রন্থির থেকে আসে, সেটার জন্য কনফার্ম হওয়ার জন্য আরেকটা পরীক্ষা তখন চিকিৎসকরা করে থাকে। এটাকে মেডিকেল ভাষায় বলে শর্ট সাইনাকথেন টেস্ট, এসএসটি যেটা বলি আমরা আর কি। সেটা দেখা গেছে সেটা হয়তো রোগীদের ব্যাপার না, এটা ডক্টর করে তারপরে নিশ্চিত হয় যে তার এই রোগটা আছে। রোগটাকে আমরা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বলি। এখন ব্যাপার হচ্ছে যে একটা গ্ল্যান্ডের একটা রোগ হলো, সেই গ্ল্যান্ডে কেন রোগটা হলো? আপনি তো পেলেন যে ওখান থেকে হরমোনটা তৈরি হচ্ছে না, কেন তৈরি করতে পারতেছে না? তাহলে তো আপনাকে সেটাও তখন খুঁজতে হবে। আসলে মানুষজন কি মনে করে সেটা বড় ব্যাপার না, আপনার কিন্তু রোগের উৎসে যেতে হয় সবসময়। এই উৎসে না গেলে কিন্তু আপনি চিকিৎসাটা সঠিক করতে পারবেন না। তখন আমরা বলি যে এই যে অ্যাড্রিনাল একটা গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের একটা যক্ষা হতে পারে, একটা টিবি থাকতে পারে ওখানে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অনেক ধরনের ইনফেকশন হতে পারে, যেমন টিবিও একটা ইনফেকশন, এছাড়া অনেক ধরনের ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। টিউমারও তো হতে পারে, অ্যাড্রিনাল টিউমারও হতে পারে। অ্যাড্রিনাল টিউমারও হতে পারে। টিউমারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাই যে কর্টিসল লেভেলটা যদি গ্ল্যান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই পাই, টিউমারের ক্ষেত্রে আমরা লোটা খুব কম পাই। কিন্তু একটা টিবি হতে পারে, তাহলে তো আপনাকে খুঁজতে হবে যে ওই গ্ল্যান্ডের টিবি হলো কি না, ওই গ্ল্যান্ডের কোনো তার আসলে জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি তার আছে কি না। অর্থাৎ এই যে অ্যাড্রিনাল হরমোন তৈরি হচ্ছে, কর্টিসল তৈরি হচ্ছে না, এই কর্টিসল তৈরি হওয়ার জন্য মনে করেন যে অনেকগুলা ফ্যাক্টর দায়ী আছে। সেই দায়ী ব্যাপারগুলো আমরা তখন খুঁজি। এগুলো প্রত্যেকটা আসলে চিকিৎসকের ব্যাপার, সে রোগটাকে কিভাবে রোগের কাছাকাছি যাবে, রোগটাকে আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই হওয়ার পরই কিন্তু এই রোগগুলোর চিকিৎসার একটা ব্যাপার তখন মানে চলে আসে। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন যে অ্যাড্রিনাল যদি টিবি হয়, তাহলে তার টিবির ট্রিটমেন্ট করলে তার অ্যাড্রিনালের যে কারণে হরমোন তৈরি হচ্ছে না সেই কারণটা নিয়ে যায়। যদি ইনফেকশন হয় তাহলে সেটা ট্রিটমেন্ট করতে। আচ্ছা, এখন ধরেন আপনি অ্যাড্রিনাল টিবি বললাম বা ইনফেকশন বললাম, আপনি তো এখানে শুধু আপনি কর্টিসল লেভেল আপনি করলেন বা এসিটিএস লেভেল করলেন, আর কি পরীক্ষা করবেন যে আপনার অ্যাড্রিনাল টিবি ধরার জন্য? এখন হচ্ছে যে এই রোগীগুলো দেখি যে টিবিটা, তার ক্ষেত্রে আমরা বলি যে টিবি টেস্ট যেগুলো ট্র্যাডিশনাল আমরা করে থাকি, যেমন একটা আমরা এমটি করে থাকি, তার সাপোর্টিভ টেস্ট যেগুলো আছে আমরা একটা মনে করেন যে অন্য কোথাও টিবি আছে কিনা সেটা দেখি। দ্বিতীয় ব্যাপার একটা হচ্ছে যে এখন যেটা হয় সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বা কোয়ান্টিফায়ার টিবি টেস্ট নামে একটা টেস্ট হয়। এইটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি কি হিসাবে, ল্যাটেন্ট টিবি হিসাবে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ল্যাটেন্ট টিবিটাই সবচেয়ে আমরা বেশি পাই। এই গোল্ড স্ট্যান্ডার্ড টিবি টেস্ট বা এই যে যেটা বলি কোয়ান্টিফায়ার টিবি টেস্ট, এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে টিবিটা ধরা যেতে পারে। আর অন্য এনজাইমের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু পরীক্ষা করতে হয়, দেশের হয় সেগুলো, কিছু দেশে হয় না, টোটালি আইডেন্টিফাই করার জন্য, রোগটা ধরার জন্য, তখন সেক্ষেত্রে আমরা করে থাকি, এবং রোগটা আইডেন্টিফাই করার পরেই কিন্তু আমরা চিকিৎসা শুরু করতে পারি। ইজ দেয়ার এনি রোল আল্ট্রাসোনোগ্রাম দেখার জন্য? সাইজ দেখার জন্য একটা বড় ফ্যাক্টর। অনেক সময় অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হয়, সেক্ষেত্রে ধরার জন্য আল্ট্রাসাউন্ডের একটা রোল আছে, আবার সিটি স্ক্যান বা এমআরআই একটা রোল আছে। আসলে সব কিছুই নির্ভর করবে আপনার কিসের উপর, আপনি আসলে কী অ্যাপ্রোচে আগাচ্ছেন এবং আপনার প্রাইমারি রোগ কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। এই পরীক্ষাগুলো কখনো ডেফিনেটিভ পরীক্ষা না,
এই পরীক্ষাগুলো কি আমি আমার একটা ফাইন্ডিংস পাচ্ছি, তারপর আরেকটার দিকে তো আমরা এগিয়ে থাকি। অর্থাৎ একদিনে সব কিছু করে আপনি এটাকে কখনোই শেষ করতে পারবেন না। তার মানে আপনাকে ক্লিনিক্যাল আই, মানে আপনার ক্লিনিক্যাল আই দেখে আপনাকে তাকে মানে রোগের মানে এক্স্যাক্টলি কারণের জন্য আপনাকে শেষ পর্যন্ত যেতে হবে এবং নির্ণয় করার পর ট্রিটমেন্ট করলে সে ভালো হবে। একটা কথা আপনি বলছিলেন যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্ট একটা টার্ম বলছিলেন, আবার আমরা হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস আমরা অনেক সময় বলে থাকি, এই বিষয়টা যদি একটু বলতেন। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে আপনার হরমোনটা কম থাকে। এখন দেখেন এই রুগীগুলা, যে রুগীগুলার আমি বলছিলাম যে সমস্যার কথা বলছিলাম, এই রুগীগুলো যখন আইডেন্টিফাই হলো তখন এই রুগীগুলার কী প্রবলেম হবে আসলে চিকিৎসা না করলে। এগুলো কি হয়, যেহেতু কর্টিসল কম, তাহলে লাইফ লং স্টেরয়েড রিপ্লেসমেন্ট আমরা লাইফ লং দেই। আমরা যখন ট্রিটমেন্ট দেই এই রুগীগুলোকে একটা কার্ড দেই, সেই কার্ডটা কি স্টেরয়েড কার্ড, একটা লাল একটা কার্ড দেই। এই কার্ডটা দিয়ে রুগীদেরকে বলে দিই এই কার্ডটা আপনার সব সময় সাথে থাকবে। কেন সাথে রাখবেন? আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, কোথাও গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হলো, কোথাও গিয়ে আপনার সমস্যা হলো, আপনি খুব জ্বরে ভুগলেন, অন্য কোনো সমস্যা হলো, এই কার্ড যদি না দেখান, আপনি যদি স্টেরয়েড না নেন, তাহলে কিন্তু আপনার কখনো ভালো হবেন না। তাহলে একটা স্টেরয়েড কার্ড দেই। আরেকটা ব্যাপার, যখন এই মাত্রাটা খুবই কমে যায়, এই রোগীগুলোর ফেইন্ট অর্থাৎ দেখা গেছে অসুস্থ এমন অবস্থা হয় রোগীগুলো অজ্ঞান হয়ে যেতে পারে। অর্থাৎ সোডিয়ামের মাত্রাটা, তার কর্টিসলের লেভেলটা এত বেশি কমে গেছে, অ্যালডোস্টেরনের মাত্রাটা এত বেশি কমে গেছে যে এইগুলা শক নিয়ে চলে আসে আপনার, মানে শকে চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, শক নিয়ে চলে আসে। এই আবার অন্য কোনো রোগ, অর্থাৎ আপনার অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আছে কিন্তু আপনার ট্রিটমেন্টটা প্রপারলি করতেছেন না, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতেছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর মধ্যে আপনার জ্বর আসলো, এর মধ্যে অন্য কোনো অসুখ আসলো, এর মধ্যে একটা সার্জারি করার ব্যাপার আসলো, অপারেশনের ব্যাপার আসলো। এই রোগটা আপনাকে কোনো সময় হাইড করা যাবে না যে আপনার এই রোগ আছে। এগুলো করতে গেলে স্টেরয়েডের সাপোর্টটা তখন আপনাকে অনেক বেশি দিতে হয়। স্টেরয়েড সাপোর্ট বেশি ছাড়া একটা ইনফেকশন হলে স্টেরয়েডের সাপোর্টটা দিতে হয়। কারণ অনেক রুগীকে দেখবেন যে আপনি স্টেরয়েড দিয়েছেন, একজন ডাক্তার লিখছে স্টেরয়েড লিখছে, আপনি তাকে গালাইলেন কেন স্টেরয়েড লিখছে, কিন্তু এই রুগীগুলো স্টেরয়েড ছাড়া কখনোই আপনি অন্য অসুখগুলো কখনোই তাকে ভালো করতে পারবেন না। না, এখানে একটা প্রশ্ন চলে আসে, যেমন স্টেরয়েডের কথা আমরা যখন বলি যে আপনি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ক্ষেত্রে স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস, স্টেরয়েড দিতে হবে এবং লাইফ লং। কিন্তু আমরা দেখি স্টেরয়েডের অনেক ক্ষতিকর ইফেক্ট থাকে। স্টেরয়েডে আপনার মুখ ফুলে যায়, হাত পায়ে পানি আসে, স্টেরয়েডের কারণে ডায়াবেটিস হতে পারে। তো আসলে স্বাভাবিকভাবেই আমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা একটা মানে মন্তব্য করতেই পারি। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে স্টেরয়েড মানে ট্রিটমেন্ট অপশনগুলো কী কী স্টেরয়েড ছাড়া? ট্রিটমেন্ট অ্যাকশন একটাই, একটা লাইফ লং স্টেরয়েড। এখন হচ্ছে যে এইটি হচ্ছে ট্রিটমেন্ট অপশন। যা তৈরি হচ্ছে না, আমাকে অনেক সময় রুগীগুলা বলে যে এটা কেন খাবেন, যেটা তৈরি হচ্ছে না সেটা আপনাকে খেতে হবে। এখন বলতেছিলেন আপনার সাইড ইফেক্টের কথা, এটা আপনি কতটা মিনিমাইজ করতে পারেন। অর্থাৎ আপনি একটা রুগীকে চিকিৎসা দেবেন, সেই চিকিৎসার ক্ষেত্রে আপনি তাকে বলবেন না যে এই ওষুধটা এই সমস্যা হতে পারে, এবং সেই ওষুধগুলো যে সমস্যাগুলো তৈরি করতেছে সেগুলো একটা মেজারমেন্ট নেবেন অবশ্যই আপনি। তাহলে বলছিলেন যে কি স্টেরয়েডে কী হতে পারে, ডায়াবেটিস হতে পারে একটা ব্যাপার, কিন্তু এই রোগীগুলোতে স্টেরয়েডের জন্য কখনো হাই প্রেশার হবে না। কারণ আপনাকে সে নিয়ে আসছিল কি আপনার কাছে লো ব্লাড প্রেশার, অর্থাৎ এই রোগীগুলোর স্টেরয়েড খেলে কী হবে, তার প্রেশারটা নর্মাল থাকবে, সে স্বাভাবিক বোধ করবে, সে একটা ওয়েলবিং মানুষ হিসেবে সে বের হবে। এই যে জেনারেল যে কনসেপশন, আমাদের যে কনসেপশন স্টেরয়েড লাইফ লং সারা জীবন, তো এখানে কিন্তু আমরা যেমন আমরা জানি যে স্টেরয়েড খেলে ডায়াবেটিস বেড়ে যায়, অনেক ডায়াবেটিক রোগী হতে পারে। সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত ডায়াবেটিস যে ওষুধ যেগুলো বাড়িয়ে দিতে হবে আপনাকে। স্টেরয়েড খেলে আপনার হাড়ের ক্ষয় হয়, অস্টিওপোরোসিস হয়, সেক্ষেত্রে একটা প্রপার মেজারমেন্ট নিতে হবে আপনাকে। স্টেরয়েড খেলে কী হয় আপনার, আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক হয়, সাধারণ মানুষ বলে গ্যাস হয়, সেটা একটা মেজারমেন্ট আপনাকে নিতে হবে। আপনাকে ক্যালসিয়াম বোনসের আলাদা সাপোর্টগুলো আপনাকে পর্যাপ্তভাবে দিতে হবে। এই ব্যাপারগুলো যখন প্রত্যেকটা ব্যাপার আপনি করছেন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্ট চিকিৎসা, আপনি বলবেন বাকিগুলো কেন লিখলেন, তাহলে বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ ওষুধ। এই সাপোর্টিভ ওষুধগুলোই আপনাকে সবসময় তার সাথে রাখতে হবে এবং সবসময় খেতে হবে, এবং একটা বড় ফলো আপ সবসময় এই রোগগুলো সবসময় ডাক্তারের শরণাপন্ন হবে কোনো সমস্যা হলে। এবং এই রোগটার কথা যার একবার ধরা পড়ে, আমার যেগুলো রোগী আছে সেগুলো আমি বলে দিই, আপনি যেখানেই চিকিৎসা নেন, যার কাছেই যান, আপনি আমার কাগজটা দেখাবেন যে আপনার অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আছে। কিন্তু আরেকটা বিষয় আছে যে স্টেরয়েডের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউনিটি কমে যায়। এইগুলো কি বলি একটা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসি।
যেমন আমি এই রোগীগুলো যদি দেখি হ্যাপাটাইটিস বি ভাইরাস না থাকে, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন দেবো। এই রোগীগুলো দেখা গেছে যে সবসময় ইনফ্লুয়েঞ্জার একটা চান্স থাকে, ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিনগুলো সেগুলো আমরা দেবো। এই তাকে আদার যে ইমিউনিটি, বডির ইমিউনিটি কমে গেলে যে অর্গানগুলো ইনভলভ হতে পারে সেগুলোর ক্ষেত্রে প্রপার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই রোগীগুলোর ক্ষেত্রে সবসময় থাকে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য তাকে ভ্যাকসিনেশনের আওতায় যে ভ্যাকসিনগুলো, বি অবশ্যই ভাইরাসের নিয়ে আসতে ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিনগুলো আমরা তাদেরকে তাদের suggest দিতে পারি। করব। আচ্ছা, আরেকটা বিষয় থাকে যে এই সমস্ত স্টেরয়েড ব্যবহার করার কারণে, হ্যাঁ, যে লাইফ লং স্টেরয়েড, তো সেক্ষেত্রে কুশিংগয়েড ফেজ বলে একটা শব্দ আসে, আমরা দেখলেই বুঝতে পারি যে সে স্টেরয়েড খায়। হ্যাঁ, কুশিংয়ের একটা ফেজ হয়, সেক্ষেত্রে তো তাকে কিছু কমপ্লিকেশন তো আমাদের মেনে নিতে হয়, যে কিছু কিছু ব্যাপার আপনার হবে যে আপনার একটা ফেজটা ইস্যু হয়ে যাবে, আপনার অনেক সময় যে পেটটা বেড়ে যাবে, আপনার পিছনের মাসেল বাফুল হাম যেটা বলি আপনার সে হয়ে যাবে। সেগুলো রোগীকে ব্যাপার হচ্ছে যে প্রথমত রোগীকে আপনাকে বোঝাতেই হবে যে এই প্রবলেমগুলো হতে হবে, একটা মিনিমাম এক্সারসাইজ তাকে করতে হবে। তারপর হচ্ছে যে স্টোরের ডোজকে কখনোই ফিক্সড করা হয় না যে এইটুকুই আপনাকে খেতে হবে, কখনো আমরা কমাই কখনো বাড়াই। অর্থাৎ একটা রোগী আমার চিকিৎসায় কতটা সে রেসপন্স করলো, এটা আমাদেরকে অ্যানালাইসিসের সবসময় একটা ব্যাপার একটা আমাদের থাকে। ফলোআপের মধ্যে আমি রাখতে বলছি হবে। যে বাদ দেওয়া যায় না, কিন্তু ডোজকে কি করতে হয়, সবসময় কমাতে হয় বা বাড়াতে হয়। আর বিষয়টা হলো কি যে আপনি বলছেন একটা কার্ডের কথা বলছেন, এই কার্ডটা খুব জরুরি, যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো সময় এই কার্ডটা, যেটা আপনি বলছেন যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্ট যে রোগটা, এই কার্ড, লাল কার্ড, রেড কার্ড, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ ডাক্তার শামীম আল মামুন, আপনার অত্যন্ত চমৎকার করে আসলে লো ব্লাড প্রেশার যে কারণগুলো হরমোন রিলেটেড আমরা জানলাম, নিশ্চয়ই দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে চ্যানেলের অগণিত দর্শককে আবার আমার শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা লো ব্লাড প্রেশার হলেই খাবার, স্যালাইন বা আপনার ডিম না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিতে হবে। কী কারণে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে সেটা জেনে নিতে হবে এবং তার চিকিৎসা নিতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।